আজকে ইনশাআল্লাহ আমাদের 3.6 শেষ হয়ে যাবে। আমরা 3.6 এর পার্ট টু কিনা লাস্ট পার্ট নিয়ে আলোচনা করবো আজকে, ঠিক আছে? ম্যাথসের দিক থেকে পার্ট 3 এটা। তো চলো ম্যাথসে যাই ডিরেক্ট। ফর্মুলাগুলো আশা করি আমাদের কম বেশি আমরা ইউজড হয়ে গেছি ম্যাথ করতে করতে। সো এই প্রবলেমটা আমরা দেখি এখানে কি বলছে। ওকে, দেখো এখানে আমার দুইটা বিন্দু দেওয়া হয়েছে। একটা হচ্ছে এ বিন্দু, যেটার স্থানাঙ্ক হচ্ছে 2,1, আর একটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 5,2। বলছে যে তাহলে এই দুইটা বিন্দুকে যদি তুমি কানেক্ট করো তাহলে তুমি কি এবি রেখাংশ পাবা না? কোশ্চেনে বলা হয়েছে এবি রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে এরূপ একটি সরলরেখা সমীকরণ বের করতে বলছে। কোশ্চেনটা কি সমকোণে সমদ্বিখণ্ডিত করছে এরূপ সরলরেখা সমীকরণ লেখো। এরূপ রেখার সমীকরণ খুবই ইজি, বুঝতে পারতেছো? এরূপ রেখার সমীকরণ লিখতে হবে। এরপরে যে রেখার সমীকরণটা তুমি লিখবা সেখান থেকে তুমি যদি কোনো রেখার সমীকরণ জানো তুমি কিন্তু এটাও বের করতে পারবা খুব ইজিলি। ওই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এক্স এর মান 0 বসাও, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে তুমি পেয়ে যাবা। পরে বলছে যে কি রেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করো। কোন বিন্দুতে ছেদ করেছে সেটা বের করতে হবে, ঠিক আছে? সেই বিন্দুটা বের করতে হবে। তো চলো আমরা জিনিসটা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। তো আমার হচ্ছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে কত, একটা হচ্ছে a = 2,1। সো ধরো 2,1 এমন একটা জায়গায়, আর একটা হচ্ছে 5,2। সো 5,2 ধরো এরকম একটা জায়গায়, ঠিক আছে? ধরো এরকম একটা জায়গায়, তাহলে এই হচ্ছে কি আমার এ আর এই হচ্ছে কি আমার বি। সো এ হচ্ছে আমার এবি রেখা। এখন কথা হচ্ছে এবি রেখার মিডল পয়েন্টটা কোথায় তাহলে? সো ধরা যাক এবি রেখার মিডল পয়েন্টটা ঠিক এই জায়গায় আছে। এখন এই এবি রেখার মিডল পয়েন্ট বরাবর আমাদের একটা লম্ব টানতে হবে, লম্ব, বুঝতে পারছো? এই হয়ে গেল একটা লম্ব, তার মানে লম্ব মানে কি এখানে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। সো আমাদের কাছে বেসিক্যালি এবি রেখার সমীকরণ তো আছেই, আমাদের কাছে বের করতে হবে এই যে তার লম্ব রেখা এটার সমীকরণটা বের করতে হবে। এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত, 2,1 বসাই, আর এটা হচ্ছে কত, 5,2। সো আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আসলে কাজটা কি। কাজটা হচ্ছে এবি রেখার সমীকরণটা আমরা প্রথমে বের করব। সো এবি রেখার সমীকরণ কি হবে, এ বিন্দুর স্থানাঙ্ক জানি 2,1, আর আবার বি বিন্দুর স্থানাঙ্ক জানি 5,2। আমরা এটাও জানি যদি দুইটা বিন্দু আমাদের জানা থাকে তাহলে ওই দুইটা বিন্দুকে কানেক্ট করলে কোন সরল রেখাটা হয় সেটার ইকুয়েশন কিন্তু আমাদের জানা আছে। সেটা সমীকরণটা কি কেউ কি বলতে পারবা? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হয়? এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ ওইটাই y - y1 ডিভাইডেড বাই y1 - y2 y1 - ডিভাইডেড বাই y2 x1 - x2। এক্স্যাক্টলি। সো তোমরা সবাই অনেক জানো এই জিনিসটা। তাহলে আমরা চলো এবি রেখার সমীকরণটাকে বের করি। এবি রেখার সমীকরণ বের করলে এবি রেখার লম্ব রেখার সমীকরণটা তার পরপর আমরা বের করতে পারবো, ঠিক আছে? সো এবি রেখার সমীকরণ হবে y - y1। তো ধরো এই 2 হচ্ছে কি আমার x1, এই 1 হচ্ছে আমার y1, সো এটা হচ্ছে 5 হচ্ছে x2, এটা হচ্ছে আমার y2। তাহলে y - y1 মানে হচ্ছে y - 1 ডিভাইডেড বাই y1 - y2, অর্থাৎ 1 - 2 is equal to x minus x1 মানে হচ্ছে x minus 2 divided by x1 minus x2 মানে 2 minus 5। সো এই চলে আসলো আমাদের এবি রেখার সমীকরণ। সিম্পলিফাই করি, y minus 1 divided by minus 1 is equal to x minus 2 divided by minus 3। তো মাইনাস মাইনাস কেটে দিলাম। সো তারপরে কি থাকে, তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে 3y - 3 এটা গুণ হয়ে গেল এখানে, আর ওইখানে থাকতেছে is equal to x minus 2, ঠিক আছে? সো সিম্পলিফাই করি আর একটু, করলে কি আসবে, x minus 3y plus 1 is equal to 0। সবগুলোকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিছি। তাহলে x minus 3y plus 1 is equal to 0। আচ্ছা এইটা কার সমীকরণ পাইলাম? এটা পাই আমরা এবি রেখার সমীকরণ। আমাদের কার লাগবে? এটা তো ধরো এবি রেখা যদি এটা হয় আমাদের লাগবে ঠিক তার মিডল পয়েন্ট দিয়ে গিয়েছে এমন একটা সরলরেখার সমীকরণ, সেটা আবার কি লম্ব। আমাদের লাগবে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে এবি কে এমন একটা রেখার সমীকরণ। তো এ বি এর স্থানাঙ্ক কত,
এ এর স্থানাঙ্ক হচ্ছে 2,1, 2,1 আর বি এর স্থানাঙ্ক হচ্ছে 5,2। সুতরাং এর স্থানাঙ্ক হচ্ছে 2,1, বি এর স্থানাঙ্ক হচ্ছে 5,2। সো প্রথম কথা হচ্ছে যদি কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, অর্থাৎ এটা হচ্ছে এবি সরলরেখার সমীকরণ, আমরা কি তার লম্ব রেখা সমীকরণ বের করতে পারবো কিনা? লম্ব রেখা সমীকরণ বের করার ফর্মুলা কিন্তু আমরা জানি। এরপরে সেটা যদি পারি তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে। লম্ব রেখা সমীকরণ তো বের করতে হলে আমাদের একটা বিন্দুও লাগে, কোন বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করতে সেটাও লাগে। এখন বলতো, যেহেতু বলা হয়েছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে যেই রেখাটা পাস করতেছে সেটা বেসিক্যালি এ বিন্দু আর বি বিন্দুর একদম মিডল পয়েন্ট দিয়ে পাস করবে না। সমকোণে সমদ্বিখণ্ডিত করতে চাইলে তো মিডল পয়েন্ট দিয়ে লম্ব হইতে হবে, তাই না? লম্ব যে কোনো জায়গায় লম্ব হইলেই হবে না, সমকোণে সমদ্বি অর্থাৎ সমকোণও আঁকতে হবে, মিডল পয়েন্ট দিয়েও মানে সমদ্বিখণ্ডিতও করতে হবে, তার মানে ঠিক মিডল পয়েন্ট দিয়ে যাবে। তার মানে মিডল পয়েন্টটা বের করবো কিভাবে? এ বিন্দুর ভুজ কত? এ বিন্দুর ভুজ হচ্ছে 2, বি বিন্দুর ভুজ কত? সেটা হচ্ছে 5, যোগ করো, 2 দিয়ে ভাগ করো। এ বিন্দুর কোটি কত? 1, বি বিন্দুর কোটি কত? 2, 1 আর 2 যোগ করো, ডিভাইডেড বাই 2। তার মানে এই যে মাঝখানের যে মিডল পয়েন্ট তার স্থানাঙ্ক কত আসতেছে? 7/2, আরেকটা কত আসতেছে? 3/2। সো আমরা মিডল পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেলাম, ঠিক আছে? 7/2 আর হচ্ছে 3/2। সো এখন আমাদের আর আসলে আর কিছুই দরকার নেই, আমরা ম্যাথটা শেষ করতে পারবো। যে ম্যাথটা করাচ্ছি এটা অনেকবার বোর্ডে আসা একটা ম্যাথ, ঠিক আছে? সুতরাং এখন দেখো, এখন যেই সরলরেখাটা আমাদের বের করতে হবে, এই সরলরেখার কিন্তু সবই আমরা জানি। এই সরলরেখাটা হচ্ছে এবি সরলরেখার সাথে লম্ব, সুতরাং আমরা লম্ব রেখা সমীকরণ বের করব। এবং কোন বিন্দুগামী লম্ব? এটা হচ্ছে 7,2, 3/2 এই বিন্দুগামী একটা লম্ব রেখা সমীকরণ আমাকে লিখতে হবে। সুতরাং আমি সমীকরণটা আবার লিখি, x - 3y + 1 = 0। এইটা হচ্ছে আমার এবি সরলরেখার সমীকরণ। এখন এবি এর সাথে লম্ব, এবি এর সাথে লম্ব এবং কোন বিন্দুগামী? 7,2 আর হচ্ছে 3/2, 7/2 আর 3/2 বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ কি হবে? আকিদা বলতে পারবা এটা লম্ব রেখার সমীকরণ কি হবে এই বিন্দুগামী? Three by 2x minus 7y equal to আচ্ছা, আমার হচ্ছে লম্ব না রেখার মনে হয়। সমীকরণটা তুমি প্রথমে তুমি এই নিচের দিকে তাকাও। এই সমীকরণটা কেমন? x - 3y না, x এর সাথে কত আছে? x এর সাথে আছে হচ্ছে 1, x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ কত? -3। সো y এর সহগ, আচ্ছা স্যার সো বলতেছি সরি, minus হ্যাঁ এবার বলো। 3x minus 2y is equal to minus 3 into 7/2 মনে হয়। আচ্ছা আমি তোমাকে বলি এইখানে কিভাবে করতে হয় দেখো। x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগকে তুমি ধরবা কত? y এর সহগ হচ্ছে আমার এখানে কত? -3, তাই তো? y এর সহগ হচ্ছে আচ্ছা দাঁড়াও, ওকে হ্যাঁ, y এর সহগকে ধরলাম -3। আচ্ছা y এর সহগকে 3 ধরি, তাহলে আমরা পরের চিহ্নটা চেঞ্জ করে ফেলবো। y এর সহগকে আমরা 3 ধরলাম আর x এর সহগ হচ্ছে 1। সো y এর সহগ যাবে x এর কাছে, তার মানে এটা হয়ে যাবে 3x। x এর সহগ যাবে y এর কাছে, x এর সহগ y এর কাছে গেলে কত হবে? এটা y। আর মাঝখানে চিহ্ন কি? মাইনাস ছিল না? মাঝখানে চিহ্নটাকে বানায় দাও প্লাস, ইজ ইকুয়াল টু 3 ইনটু, এবার x এর জায়গায় কত বসাবা? 7/2 বসাবা, এই ভুজটা বসাবা, যেই বিন্দুগামী সেই বিন্দুর ভুজ, যোগ y এর জায়গায় কত বসাবা? y এর জায়গায় 3/2 বসাবা। তো 3/2। তো এটা ছিল আমাদের লম্ব রেখা সমীকরণ, যেটা নির্দেশিকা বিন্দুগামী। তো আমি সমীকরণটা আবার একটু লিখি। ধরো কোন একটা সরলরেখা যদি এরকম হয়, ax + by + c = 0, ধরো এটা একটা সরলরেখা সমীকরণ। এখন আমি চাচ্ছি এই সরলরেখার সাথে লম্ব অবস্থায় আছে এমন একটা সরলরেখা সমীকরণ। কি করবো জানো? বিটা এর জায়গায় যাবে, এ বি এর জায়গায় যাবে, তার মানে bx - ay হবে। এখন ধরো সেটা আমি বলতেছি যে এই লম্ব রেখার সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে কোন বিন্দুগামী? আলফা কমা বিটা বিন্দুগামী। তার মানে আমাকে যেটা করতে হবে, আবার আমাকে bx আর ay আগের মতো লিখতে হবে, বাট এইবার x এর জায়গায় বসায় দিব ভুজ আলফা, y এর জায়গায় বসায় দিব কোটি বিটা। তার মানে এটা হবে কি আমার? এটা হবে আমার আলফা কমা বিটা বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ। ax + by + c = 0। এই রেখার সাথে লম্ব রেখার সমীকরণ কি হবে? bx - ay = b আলফা - a বিটা। সো আমরা সিম্পলি ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করছি এদিকে, ঠিক আছে?
ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এবং আমাদের সমীকরণটা কি চলে আসলো, এরকম একটা সমীকরণ আসছে। এখন চলো এটাকে একটু সিম্পলিফাই করি। সো 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে যদি 2 কমন নেই, সো সরি লসাগু করি, সো কি আসবে, এখানে আসবে 21 প্লাস 3। সো এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, বজ্রগুণন করি, সুতরাং আসবে 6x প্লাস 2y ইজ ইকুয়াল টু 24। ঠিক আছে, সুতরাং সবাইকে আমি 24 দিয়ে ভাগ দিব। কেন ভাগ দিব এখন বুঝবা। তো 6x ডিভাইডেড বাই 24 প্লাস 2y ডিভাইডেড বাই 24 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখন যদি কাটাকাটি করি কি থাকবে, 6 কে 4 আর 2 এটা করলে 12, সুতরাং x ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 1। বেসিক্যালি আমাদের লম্ব রেখা সমীকরণ কিন্তু এখানেই চলে আসছে আমাদের অ্যান্সার, কিন্তু আমাদেরকে এডিশনাল আরেকটা জিনিস বের করতে বলা হয়েছিল। সেটা কি, সেটা বলা হয়েছিল যে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। আচ্ছা বলো তো, কোন একটা সমীকরণ যদি x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এই আকৃতিতে তুমি তাকে নিতে পারো, তখন ওই সরলরেখাটা কি হয়, একটা সরলরেখা তো কোনো না কোনো বিন্দুতে x অক্ষ আর y অক্ষকে ছেদ করবে যদি সে মূল বিন্দুগামী না হয়। তার মানে এই x অক্ষকে সে যে বিন্দুতে টাচ করে সেই বিন্দুটাই হচ্ছে তার a, আর y অক্ষকে সে যে বিন্দুতে টাচ করে সেটা হচ্ছে তার b। তার মানে y এর নিচে যেটা থাকবে সেটাই হচ্ছে কি তার y অক্ষের ছেদিতাংশ। ঠিক আছে, তার মানে এখন তুমি কি বলতে পারবা, যেহেতু আমরা এই ফরম্যাটে নিয়ে আসছি সমীকরণটাকে, তার মানে আমরা বলতে পারবো y অক্ষকে সে কোন বিন্দুতে টাচ করছে। y অক্ষের উপর x এর স্থানাঙ্ক তো 0, আর y অক্ষের কোটি হচ্ছে 12 হবে। তার মানে 0,12 বিন্দুতে সে এই সমীকরণটি y অক্ষকে মানে স্পর্শ করেছে। ঠিক আছে, y অক্ষকে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করে। সো y অক্ষকে আমার এই সমীকরণটি কি 0,12 বিন্দুতে ছেদ করে। ওকে, সো এই ছিল টোটাল আমাদের ম্যাথটা। আমি আবার একটু রিভিউ করি। দেখো শুরুতে থেকে আসি। আমাদেরকে প্রথমে দুইটা বিন্দু দেওয়া হয়েছে, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। বলা হয়েছে যে এ আর বি বিন্দুকে যদি যোগ করি তাহলে আমি পাবো এবি রেখাংশ। এখন আমাকে বলা হয়েছে যে এবি রেখাংশের সাথে লম্ব একটা রেখাংশ বের করতে, এবং সেটা যেন তেন ভাবে লম্ব হইলে হবে না, একদম সমকোণে সমদ্বিখণ্ডিত করতে হবে। মানে লম্বটা টানবো আমি ঠিক মিডল পয়েন্ট দিয়ে। তার মানে আমরা যেটা করছি মিডল পয়েন্টটুকু বের করে ফেলছি, মিডল পয়েন্টের স্থানাঙ্ক বের করছি। তো মিডল পয়েন্টের স্থানাঙ্ক বের করলাম, তারপরে আমরা যেটা করলাম এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে এবি রেখার সমীকরণটা বের করছি। আর এবি রেখার সমীকরণ যেহেতু পেয়ে গেছি, তার মানে আমরা কি করতে পারবো, এবি রেখার লম্ব রেখার সমীকরণও বের করতে পারবো। আর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এইটা। সো এরপরে আমরা লম্ব রেখার সমীকরণও বের করে ফেললাম এবং লম্ব রেখাটা ঠিক কোন বিন্দু দিয়ে গেছে সেটাও বের করতে পারলাম। সো ওই বিন্দুর সাহায্যে আমরা লম্ব রেখার সমীকরণ এক্সাক্টটা বের করতে পারলাম। ঠিক আছে, সো তারপরে লম্ব রেখার সমীকরণ, এটা ছিল আমাদের এবি রেখার সমীকরণ। এবি রেখার সাথে আমরা যেটা করছি, কোন বিন্দু দিয়ে গেছে সেটা হচ্ছে 7/2 আর 3/2, ওই বিন্দুগামী তার লম্ব রেখার সমীকরণও বের করলাম। লম্ব রেখার সমীকরণটা কত আসছে, 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 ইন্টু 7/2 প্লাস 3/2। সো এটা আসলে আমাদের লম্ব রেখার সমীকরণ। এবার এটাকে সিম্পলিফাই করলাম, করার পরে সেটাকে আমরা কি করলাম, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এই আকৃতিতে নিয়ে গেছি। এই আকৃতিতে নেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে আমার ইকুয়েশনটা আবার একটা অ্যাডিশনাল কোশ্চেন ছিল যে এই সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। সুতরাং y এর নিচে যেহেতু b ছিল, তার মানে আমি আসলে বলতে পারি যে এই সরলরেখাটা y অক্ষকে ঠিক 0,b বিন্দুতে ছেদ করে। কারণ কোন একটা সরলরেখা যদি x বাই a আর y বাই b ইজ ইকুয়াল টু 1 আকৃতিতে থাকে, তাহলে এই বিটাই বেসিক্যালি বোঝায় মূল বিন্দু থেকে সে y অক্ষকে কোন বিন্দুতে টাচ করছে সেই পরিমাণ উচ্চতা। আর আমরা এটা জানি y অক্ষের উপর কোন একটা বিন্দুর কি হয়, ভুজ হচ্ছে 0 হয়। সুতরাং আমি যদি শুধুমাত্র উচ্চতাটা জানি, উচ্চতা যদি b হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0,b, কারণ ভুজ তো অলরেডি 0 যেহেতু y অক্ষ বলছে। ঠিক আছে, সুতরাং ওইভাবে আমরা বিন্দুটাও বের করে ফেললাম। সবাই বুঝতে পারছো এই ম্যাথটা? জি ভাইয়া। ওকে, আমরা পরের ম্যাথে আসি। আচ্ছা, এখন এই ম্যাথটা তোমরা করবা এবং আমার সাথে শেয়ার করবা যে তোমাদের কি অ্যান্সার আসলো। সো এটা অনেকবার বোর্ডে আসছে। আমি তোমাকে দুইটা বিন্দু দিচ্ছি, 4,3 আর একটা হচ্ছে q ইজ ইকুয়াল টু -8, -5। সো তোমার কাজ হচ্ছে, আমি গ্রাফিক্যালি জিনিসটাকে এক্সপ্লেইন করি। দেখো তোমার কাজ হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়া আছে 4,3, আবার কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -8, -5। তোমাকে সেম আগের জিনিসটাই বের করতে বলা হয়েছে, ঠিক তার লম্ব সমদ্বিখণ্ডক। সরি, এবার মনে হয়েছে। সো সমকোণে সমদ্বিখণ্ডিত করতেছে, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক এই যে এই রেখাটা। ঠিক আছে, পি কিউ রেখা না, পি কিউর সাথে লম্ব ভাবে আছে এমন রেখার
সমীকরণ আমি তোমাকে বের করতে বললাম, এই রেখা সমীকরণটা বের করো। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক জানো, কিউ বিন্দুর স্থানাঙ্ক জানো, তোমরা খুব সহজে পি কিউ এর স্থানাঙ্ক বের করতে, পি কিউ এর সমীকরণ বের করতে পারবা। ঠিক আছে, তো পি কিউ এর সমীকরণ বের করো, তারপরে পি কিউ এর সাথে লম্বভাবে আছে যেই সরলরেখাটা তার সমীকরণটা বের করে ফেলো। তার সমীকরণ বের করার জন্য তোমাদের এই সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। সেটা তোমরা চাইলে পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যবিন্দুটা কিন্তু খুব সহজেই বের করতে পারবা। তারপরে তুমি চাইলে তার লম্ব রেখা সমীকরণ বের করে ফেলতে পারবা। তারপর একটা অ্যাডিশনাল কোশ্চেন আছে, সেটা বললাম যে কি, ধরো লম্ব রেখাটার নাম দিলাম আমি এবি। ঠিক আছে, লম্ব রেখাটার নাম দিলাম হচ্ছে এবি। সো এবি রেখা সমীকরণ বের করার পর তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি, এই এবি রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করবা। কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করবা, কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করবো। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে কি, প্রথমে হচ্ছে পি কিউ সরলরেখা সমীকরণ বের করবা, তার লম্ব রেখা সমীকরণ বের করবা, এবং লম্ব রেখা সমীকরণ বের করবা কি, যে এই মধ্যবিন্দুর সাহায্যে, যেই বিন্দু দিয়ে তার লম্ব রেখাটা পাস করছে, এই বিন্দুর সাহায্যে, ভুজার কোটির সাহায্যে তার লম্ব রেখা সমীকরণ বের করবা। এরপর লম্ব রেখা সমীকরণটাকে x বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এই আকৃতিতে নেওয়ার মাধ্যমে তুমি বলে দিবা যে সে আসলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, আশা করি তুমি কোশ্চেনটা বুঝতে পারছো তোমরা। তো এটা সবাই একটু করো, করার পরে আমার সাথে তোমাদের অ্যান্সারটা বলবা। কারো হইলে বইলো। आंसर की -3/8 ওয়েট একটু দাঁড়াও। -8/3 আসে। আচ্ছা, আমি তোমাকে বলি তোমাদের ইকুয়েশনটা কি আসছে বলো তো, x ডিভাইডেড বাই এরকম আসছে কিনা দেখো তো, x ডিভাইডেড বাই -8/3 প্লাস y ডিভাইডেড বাই -4 ইজ ইকুয়াল টু 1 এই আকৃতির আসছে। জি ভাই এমন আসছে। जी भाई দেখো তো বাকিরা তোমাদের এরকম আসছে কিনা, এরকম জি আসলে ভাই। তোমাদের অ্যান্সার কারেক্ট। এবং তাহলে তো বুঝতেই পারছো যে এক্স অক্ষের ছেদিদাংশ কত হবে, এক্স অক্ষের ছেদিদাংশ হবে -8/3, নাকি -8/3,
বাকিদের হইছে? আদিব, আজমাইন, নিহালেরও হয়ে গেছে? চলছে। হবে। ভেরি গুড। আকিদা তোমার হয় নাই? না স্যার ভুলেছি। তাড়াতাড়ি করো, তুমি খালি ভুল করো। ইউশাও হইছে তোমার? নুহিন করতেছো? আর 1 মিনিট লাগবে। ভাইয়া সমীকরণটা কি আসছে বললা? হ্যাঁ, এই যে লিখে রাখছি, ও আচ্ছা আচ্ছা। স্যার x ডিভাইডেড বাই মাইনাস 8 বাই হুম, ঠিক আছে। 3 প্লাস y ডিভাইডেড মাইনাস 4 ইকুয়াল টু 1। এটা স্যার হইছে? হ্যাঁ বলো। স্যার আসলে আমাদের বাসাটা একটু রং করতেছে, তো আমার বসার জায়গা নেই, দাঁড়া দাঁড়া অঙ্ক করতেছি। আজকে আজকে একটু না করি, মানে ক্লাস করতে আচ্ছা ঠিক পারতেছি আছে ঠিক না। আছে ঠিক আছে, ওকে ওকে, খালি দেখো তাহলে। আচ্ছা আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে ওকে, সো আমরা এখন পরের ম্যাথে আসি। এবার এই যে দুইটা ম্যাথ করলাম এরা ছিল এক টাইপের, এই ক্যাটাগরির ম্যাথ গুলো অনেকটা পরীক্ষা আসে। এখন আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেখবো। আমাদের তোমাদের মনে আছে হয়তো আমরা এই চ্যাপ্টারে একটা থিওরি দেখছিলাম যে দুইটা সরলরেখার যদি দুইটা সরলরেখা থাকে তখন তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কিভাবে বের করা যায়। ঠিক আছে, এই রিলেটেড কিন্তু আমরা কিছু ফর্মুলা দেখছিলাম যে একটা হয়তোবা এই যে এখানে থিটা এই দুই ধরনের কোণ তৈরি করে। তো ধরলাম এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে y is equal to m1x plus c1, আর এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে y is equal to m2x plus c2। যদি এই আকৃতি দুইটা ইকুয়েশন হয় তখন তাদের মাঝখানের যে থিটাটা থাকে সেই থিটাটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখছিলাম। তো সেটা হচ্ছে tan থিটা is equal to প্লাস মাইনাস প্রথম সরলরেখার ঢাল, প্রথমটা দ্বিতীয়টা আগে পরে লিখতে পারো, সমস্যা নাই। প্রথম সরলরেখার ঢাল m1 মাইনাস দ্বিতীয় সরলরেখার ঢাল m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। তোমাদের মনে আছে যে ধরো দুইটা সরলরেখা যেটা ইকুয়েশন এখানে দিলাম, একটা হচ্ছে y is equal to m1x plus c1 আর একটা হচ্ছে y is equal to m2x plus c2। এরকম যদি দুইটা সরলরেখা থাকে তখন তাদের মাঝখানে ঠিক কতটুকু কোণ তৈরি করা হয়েছে, এই থিটাটা বের করব কিভাবে। এই থিটাটা বের করার জন্য একটা ওয়ে ছিল যে তাদের ঢালগুলোর সাহায্যে আমরা থিটাটা বের করতে পারবো। একজনের ঢাল যদি m1 হয় আর একজনের ঢাল যদি m2 হয়, সুতরাং সেখান থেকে কিন্তু আমরা চাইলে মাঝখানের অ্যাঙ্গেলটুকু বের করতে পারি। tan theta is equal to কোন ফর্মুলা, m1 minus m2 divided by 1 plus m1 into m2। সো আমরা মোটামুটি একটু রিভিউ করলাম জিনিসটা। তো এখন চলো আমরা এই ম্যাথের জন্য মানে প্রস্তুত। সো এখন দেখো যেই ম্যাথটা করাবো এটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা। সো এখানে কি বলছে দেখো, 6,7 বিন্দুগামী 6,7 বিন্দুগামী দুইটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে। 6,7 বিন্দুগামী দুটি রেখার সমীকরণ বের করতে বলছে। ওই ওই রেখাদের বৈশিষ্ট্য কি, তারা হচ্ছে ওই রেখাগুলো হচ্ছে 3x plus 4y minus 11 is equal to 0 এইটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ঠিক আছে, এই রেখার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 45 ডিগ্রি কোণ তৈরি করে। তো এমন দুইটা রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে আমাদেরকে। ঠিক আছে, সো ব্যাপারটা কেমন, ধরো এইটা হচ্ছে, তো ধরো এই যে এটা হচ্ছে আমাদের কি 3x plus 4y minus 11 is equal to 0 এই সরলরেখাটা, তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে দেখো তো এরকম একটা অ্যাঙ্গেল হইতে পারে না, এই এদিক থেকে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং সে কোন বিন্দুগামী, এবং বলা হইতেছে যে সে 6, কত বিন্দু বলছে এখানে, বলছে 6,7 নাকি, হ্যাঁ। সো ধরো 6,7 এরকম একটা জায়গা আছে, 6,7 বিন্দুগামী। আবার আরেকটা রেখাও তো এমন হতে পারে যে এই 6,7 বিন্দু দিয়ে যাবে এবং তার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে, ধরো এমন একটা রেখা হইলো, বুঝতে পারতেছো। তো এই রেখাটাও দেখো তার সাথে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে পারে না। সো ওই দুইটা রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে, যারা, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এই 1 নম্বর রেখার সাথে
যারা 45 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে? এবং তাদের আবার যেই রেখাতে সমীকরণ বের করতে বলছে তাদের ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি তারা 6,7 বিন্দুগামী। সো আমাদের জন্য কাজ খুব ইজি হয়ে গেল। প্রথমে আমরা একটা কাজ করি, চলো। যদি কোনো একটা সরলরেখা এক বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি কেউ বলতে পারবা? এক বিন্দুগামী সরলরেখা সমীকরণ যার ঢাল হচ্ছে m, তার সমীকরণটা কেমন হবে? এক বিন্দুগামী যদি কোনো সরলরেখা হয়, এক্স্যাক্টলি y minus y1 is equal to m into x minus x1, অর্থাৎ y minus 7 is equal to m into x minus 6। সো এটা হচ্ছে কি আমাদের কি সমীকরণ। তার মানে আমাদের যেই দুইটা সরলরেখা সমীকরণ বের করতে বলছে তারা আসলে বেসিক্যালি এই আকৃতির হবে, বাট তাদের ঢালটা আমার এখনো অজানা। এটাই হচ্ছে আমার সেই আননোন। ওকে, এই জিনিসটার মান আমি জানি না। এখন এই জিনিস, এই m এর মানটা যদি বের করে ফেলতে পারি তাহলে আমার ম্যাথ শেষ। এন্ড m এর মান বের করবো কেমনে? ওই যে tan θ is equal to m1 minus m2, ওই ফর্মুলা দিয়ে। সো আমার দেখো একটা জানা সরলরেখা কিন্তু আমার আছে, সেটা হচ্ছে কি 3x plus 4y minus 11 is equal to 0। আচ্ছা, 3x plus 4y minus 11 is equal to 0, এইটা থেকে যদি ঢাল বের করতে হয় তাহলে এটাকে কি করতে হবে? y is equal to mx plus c আকৃতিতে নিতে হবে। তাহলে 3x plus 4y minus 11 is equal to 0 কে চলো আমরা ওই আকৃতিতে নেই। তাহলে 4y is equal to কি লেখা যাবে? দেখো 3x plus 4y minus 11 is equal to 0, এটাকে আমরা যদি 3x টাকে ওই পাশে পাঠাই দিই কি হবে? minus 3x plus 11। এখন তাহলে আমার কি করতে হবে? বাম পাশে শুধু y রাখতে হবে। তাহলে y is equal to কি লিখতে পারবো? 4 দিয়ে যদি সবাইকে ভাগ করি, minus 3/4 into x plus 11/4। তাহলে বলো তো x এর সাথে কে আছে? x এর সাথে 3/4 আছে, minus 3/4 আছে। সুতরাং প্রথম সরলরেখার ঢাল কত? minus 3/4। সুতরাং প্রথম সরলরেখার ঢাল পেয়ে গেলাম কত? minus 3/4। ওকে, তার মানে আমি দেখো m1 is equal to, ধরো m1 is equal to ধরলাম এই m টাকে, m1 is equal to m কে ধরলাম, আর m2 is equal to কত আসলো আমার? m2 is equal to আসলো minus 3/4। এখন আমার কাজ হচ্ছে ফর্মুলাটা অ্যাপ্লাই করা। আচ্ছা বলো তো, যার ঢাল আমি জানি না, ওই রেখাটা, অর্থাৎ যেই রেখাটা আমার বের করতে হবে, ওই রেখাটা বেসিক্যালি যার ঢাল হচ্ছে কত? -3/4, তার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? তার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে না? আবার চিত্রটার দিকে দেখো, এদের ঢাল হচ্ছে, এদের মানটা হচ্ছে আমি জানি না, এদের ইকুয়েশন আমার বের করতে হবে। আর 1 নম্বর ইকুয়েশন কিন্তু আমি জানি। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটি বা প্রথম যে সরলরেখাটি, সেটা বেসিক্যালি যাদের সমীকরণ আমি জানি না তাদের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 45 ডিগ্রি কোণ তৈরি করছে। সো যাদের ইকুয়েশন আমি জানি না তাদের ঢাল তো আমি m ধরছি, আর যার ইকুয়েশন আমি জানি তার ঢাল আমরা বের করলাম কত? -3/4। সুতরাং আমরা কিন্তু লিখতে পারি tan θ is equal to প্লাস মাইনাস m1, m1 এর জায়গায় কে বসবে? m বসবে, মাইনাস m2। সো মাইনাস m2 মানে কি? মাইনাস 3/4, একসাথে কি লিখতে পারি? প্লাস 3/4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3/4 ডিভাইডেড বাই 1, ডিভাইডেড বাই কি আসবে? 1 প্লাস m1 ইনটু m2, 1 প্লাস m1 কত? m1 হচ্ছে m, আর m2 কত? m2 হচ্ছে -3/4। ঠিক আছে, সো এই আসলে আমাদের ফর্মুলা। এখানে tan θ কিন্তু বসবে না, এখানে বসবে tan 45 ডিগ্রি, কারণ থিটার মান 45 ডিগ্রি বলা আছে। যে দুইটা সরলরেখার মাঝখানে কোণ কত ডিগ্রি সেটা কিন্তু বলা আছে, শুধু 45 ডিগ্রি বসাই দিলাম। সো এখন আমার কাজ হচ্ছে একবার প্লাস ধরে ক্যালকুলেট করা, m এর মান বের করা, একবার মাইনাস ধরে ক্যালকুলেট করা, m এর মান বের করা, তারপরে সেই m এর মানটা 1 নম্বর ইকুয়েশনের মধ্যে ইনপুট দেওয়া। সো 1 নম্বর ইকুয়েশনে যদি তুমি দুইটা m এর মান ইনপুট দাও তাহলে তুমি দুইটা সরলরেখা সমীকরণ পাবা। একটা m এর জন্য একটা সরলরেখা সমীকরণ, আরেকটা m এর জন্য আরেকটা সরলরেখা সমীকরণ। ওই যে দুইটা সরলরেখা সমীকরণ পাবা তারাই হবে তোমার রিকোয়ার্ড ইকুয়েশন, যারা তোমার গিভেন ইকুয়েশনের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। সুতরাং তোমাদের কাজ হচ্ছে এখান থেকে m1 আর m2 এর মানটা বের করা। সো tan θ is equal to 45 ডিগ্রি, মানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। সো 1 is equal to প্লাস মাইনাস m plus 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 3m/4। সো একবার প্লাস নিয়ে ক্যালকুলেট করবা, প্লাস নিয়ে ক্যালকুলেট করলে 1 is equal to m plus 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/3m/4। ক্যালকুলেট করে বলবা m এর মান কত আসে, এখান থেকে m এর মান কত আসে বলবা। আরেকবার মাইনাস নিয়ে ক্যালকুলেট করবা। তো মাইনাস নিয়ে ক্যালকুলেট করলে কি আসবে? 1 is equal to মাইনাস m plus 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 3m/4। সো মাইনাস নিয়ে ক্যালকুলেট করলে আবার এই জিনিসটা আসবে। তো এখান থেকে তোমরা বলবা এখান থেকে m এর মান কত আসে বলবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের কাজ। দ্রুত একটু করো তো, দ্রুত করে আমাকে জানো m এর মান কত আসলো।
সো আমি কিন্তু এক একটা ম্যাথকে অনেক বেশি টাইম নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। কারণ সরলরেখার মধ্যে তোমরা বেসিক্যালি যেটা কমন পাবা সেটা হচ্ছে টাইপ, সেম টাইপের ম্যাথ আসবে, বাট সেম ডাটা দিয়ে ম্যাথ আসবে না, সেম ভ্যালু আসবে না, বাট সেম টাইপের ম্যাথ চলে আসবে। একই টাইপের, এই যে বলবে যে সমদ্বিখণ্ডক রেখা সমীকরণ বের করো, লম্ব সমদ্বিখণ্ডকেরটা বের করো, এই যে এরকম বলবে দুইটা সরলরেখা সমীকরণ বের করো, তো একই টাইপের অঙ্ক আসবে বা ডিফারেন্ট টাইপের। সুতরাং তোমরা যদি একটা অঙ্ক ঠিকভাবে বুঝতে পারো, তোমাদের জন্য আসলে মানে এরকম 10-12টা অঙ্ক করা কোনো ব্যাপার না, সেম টাইপের সবগুলো অঙ্ক তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি খুব ভালোভাবে, হ্যাঁ বলো। এই ম্যাথটা এমন অঙ্ক আরেকবার তো একটু বুঝাবেন? অবশ্যই বুঝাবো। এখানে কোশ্চেনে আসি আমরা, প্রথমে কি বলছে দেখো, বলছে 6,7 বিন্দুগামী দুইটা সরলরেখা সমীকরণ বের করতে বলছে। ওকে, যেই দুইটা সরলরেখা সমীকরণ, এটা হচ্ছে আমাদের গিভেন সরলরেখা, ঠিক আছে, তার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? হ্যাঁ হ্যাঁ, কি 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 1 আর -1 এম এর মান? এম এর মান হচ্ছে 1 আর -1। আচ্ছা একটু আমি চেক করি, ওয়েট ধরো। এম এর মান হচ্ছে, একটা এম এর মান আসবে হচ্ছে 1/7 আর হচ্ছে -7, 1/7 আর -7 হ্যাঁ মিলছে। মিলছে, আচ্ছা তাহলে একজনে মিলে গেছে। হ্যাঁ জামিল একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে যে 6,7 বিন্দুগামী দুইটা সরলরেখা সমীকরণ বের করতে হচ্ছে। তো ওই দুইটা সরলরেখা সমীকরণের বৈশিষ্ট্য কি, তারা আবার এই যে ইকুয়েশনটা দেখতেছো 3x + 4y - 11 = 0 এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। বুঝতে পারছো? এখন আমরা জানি কোন একটা সরলরেখা যদি আরেকটা সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার অ্যাঙ্গেল, আমরা এটা জানি না, tan θ = m1 - m2 divided by 1 plus m1 into m2, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। বুঝতে পারছো? সো একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে কত দেখো তো, একটা সরলরেখা সমীকরণ হচ্ছে বলা আছে কত, 3x + 4y - 11 = 0। এই সরলরেখাটার সাথে কারা 45 ডিগ্রি কোণ তৈরি করছে, যেই সরলরেখার ইকুয়েশনটা আমরা বের করতে হবে, যারা হচ্ছে 6,7 বিন্দুগামী। সো 3x + 4y - 11 = 0, এই সরলরেখার ঢাল কত? তো চলো সেটা আগে বের করি। ভাইয়া 3x প্লাস, হ্যাঁ বলো। এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটার সাথে তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেটা দেওয়া আছে তার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তো তার ঢাল আর যেটা বের করবো তার ঢাল ধরে আমি তার ঢালটা বের করলাম। আচ্ছা এখানে দেখো জামিল, দেখো, সো এটা হচ্ছে আমার গিভেন সরলরেখা সমীকরণ। এখন আমার টার্গেট হচ্ছে এর ঢালটা বের করা, কারণ ঢাল বের করতে পারলে আমি ওই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, tan θ = এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তার ঢাল কত আসবে দেখো তো, আমি 4y = বাকি সবাইকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে -3x + 11 আসে না? সো y = কত আসে বলো তো, y = -3/4 into x প্লাস 11/4 আসে না বলো তো? এটাই আসে না আমাদের ওই ইকুয়েশনটাকে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে আসি। এখন কোন একটা ইকুয়েশন যদি এই ফরম্যাটে তুমি নিতে পারো যে লেফট হ্যান্ড সাইডে শুধু y থাকবে আর রাইট হ্যান্ড সাইডে কি x আর কিছু একটা থাকবে, কারণ x এর সাথে যে সহগ থাকে তাকেই বলা হয় m, বা তাকেই বলা হয় ওই সরলরেখার জন্য ঢাল। বুঝতে পারছো? একটা সরলরেখার ঢাল কিভাবে বের করে, যদি তুমি কোনো সরলরেখাকে y = mx + c আকৃতিতে দিতে পারো তাহলে ওই mটাই হবে আমার ঢাল। দেখো তো আমি এক নম্বর সরলরেখাটাকে mx + c আকৃতিতে নিয়ে গেছি না? সো x এর সাথে কত আছে, -3/4। সুতরাং প্রথম সরলরেখার ঢাল কিন্তু আমি পেয়ে গেছি। একটা সরলরেখার ঢাল কত আসছে, একটা m1 কত আসছে, -3/4। বাট আমি আরেকটা ঢাল কিন্তু আমি জানি না। এখন কোশ্চেনে যেটা বলা হয়েছে যে এই সরলরেখার সাথে 6, ধরো 6, এটা হচ্ছে 6,7 বিন্দুগামী। তো সো এই 6,7 বিন্দুগামী দুইটা সরলরেখার সমীকরণ আছে। এই হচ্ছে একটা সরলরেখার সমীকরণ যে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। আবার ধরো এই হচ্ছে আরেকটা সরলরেখার সমীকরণ, তো এও হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। এই দুইজনের ইকুয়েশন বের করতে বলছে। আচ্ছা বলো তো, কোন একটা সরলরেখা যদি 6,7 বিন্দু দিয়ে যায় তখন তার ইকুয়েশন কি হয়? একটা বিন্দুগামী যদি সরলরেখা হয় আর ধরে নিলাম এই সরলরেখাগুলোর ঢাল হচ্ছে m, তার ঢাল তো আমি জানি না, তাহলে তার ঢালটা ধরে নিলাম হচ্ছে m, তার মানে তার ইকুয়েশন কত হবে? ইকুয়েশন হবে y - y1। তো y1 মানে কত, 7 কোটি = m × x - x1, x1 মানে কত, -6। তাহলে এটা হচ্ছে কি আমার আরেকটা সরলরেখার সমীকরণ আসলো, যেই সরলরেখাটা আমাকে বের করতে বলছে। বাট এখনো আমার অ্যান্সারটা আসে নাই, কারণ আমি এখন m এর মানটা জানি না। সো m এর মান বের করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমি জানি যে তাদের মাঝখানে কোণ কত সেটা কিন্তু আমি জানি। তো আমি জানি তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং আমি বলে দিব tan 45 ডিগ্রি, তাদের মাঝখানে কোণের উপরে অ্যাঙ্গেল = কত আসবে, কিভাবে বুঝতে পারছি আর m। লাগবে না। এবার বুঝতে পারছো না? এরপর ওইখান থেকে আমরা প্লাস মাইনাস ধরে আমরা m এর মানটা বের করে ফেলবো। ঠিক আছে? সো একটা ম্যাথ বুঝতে পারলে তোমাদের জন্য কিন্তু এই পুরো টাইপটাই তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে? তো খুব বেশি আর সমস্যা হবে না। তো তোমাদেরকে আমি
আচ্ছা, তোমাদের জন্য একটা ম্যাথ এইচডব্লিউ থাকলো, এটা তোমরা একটু বাসায় ট্রাই করো, সবাই পারবা, আমাদের সময় বেশি নাই, তো আমরা এই ম্যাথটা নাহলে তোমাদেরকে এখানেই করতে দিতাম। সো এখানে কি বলছে দেখো, সেম আগের মতো দুইটা সরলরেখা সমীকরণ বের করতে বলছে, 3,4 বিন্দু দিয়ে যায়, যারা 3,4 বিন্দু দিয়ে যায় এবং x মাইনাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এইটার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, মানে আগেরটার মতোই, বুঝতে পারছো, অনেকটাই আগেরটার মতো। সো এমন দুইটা সরলরেখা সমীকরণ বের করতে হবে যারা 3,4 বিন্দু দিয়ে যায় এবং x মাইনাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, সো একদম আগের প্রসিডিউর ফলো করলে ম্যাথটা মিলে যাবে। সো আমরা এটা আশা করি তোমরা পারবা। সো এই ম্যাথটাকে তুলে নাও, সবাই ম্যাথটাকে তুলে নাও, এটা তোমরা বাসায় ট্রাই করো, আমরা নতুন একটা ম্যাথে যাই। তোমরা বুঝতে পারতেছো তো নাকি কঠিন লাগতেছে? বোঝা যাচ্ছে ভাইয়া। ওকে, আমাকে ফিডব্যাক দিও, আমি আসলে বুঝতেছি না তোমাদের কাছে কঠিন হয়ে যেতেছে কিনা সরলরেখাটা, বাট সরলরেখাটা কিন্তু একটু গ্রাফিক্যালি চিন্তা করতে পারলে এতটা কঠিন না, যদি তোমার বেসিক ফর্মুলাগুলো জানা থাকে, যে বেসিক সরলরেখার ইকুয়েশনগুলো কি কি, তো অত বেশি কঠিন হবে না ইনশাআল্লাহ। ভাইয়া ওই যে বাংলা At least- কথার মধ্যে একটু হ্যাঁ। সমস্যা হয় আর কি ভাইয়া। হ্যাঁ, এটা তো জানি, এই জন্য তো আমি বাংলা কথাগুলোকে মানে কাইন্ড অফ গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি যাতে ইজি হয়ে যায়, বাংলা কথা নিচ থেকে করতে গেলে একটু টাফ হয়। আচ্ছা, আমরা পরের প্রবলেম আসি। পরের প্রবলেমটা কি বলছে, আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে 5x মাইনাস 9y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর একটা বলছে 9x মাইনাস 5y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এখন বলা হয়েছে যে এই রেখা দুইটার ছেদবিন্দু দিয়ে যাবে, এই রেখা দুইটার ছেদবিন্দু দিয়ে যাবে এমন একটা সরলরেখা সমীকরণ বের করতে বলছে, ছেদবিন্দু দিয়ে যায় এমন রেখা সমীকরণ, এমন রেখা সমীকরণ যেটা আবার আরেকটা বৈশিষ্ট্য বলছে, যেটা যা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। সো এই দুইটা ইনফরমেশন থেকে খুব সহজে এই ম্যাথটা করা যাবে। সো প্রথম কথা হচ্ছে, যদি আমার সরলরেখাটা এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার ইকুয়েশন বের করতে বলছে, তো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, তো তাদের ছেদবিন্দু হচ্ছে এইটা, তো এই ছেদবিন্দু দিয়ে যায় এমন আরেকটা সরলরেখার ইকুয়েশন আমার বের করতে হবে। ওকে, সো প্রথমে আমার কাজ হচ্ছে ছেদবিন্দুটা বের করা, তো যে ছেদবিন্দুর কথা বলা হচ্ছে সেই ছেদবিন্দুটাকে বের করা। তো চলো সেই ছেদবিন্দুটা আমরা বের করি। তো কিভাবে বের করতে পারবো, বজ্রগুণন পদ্ধতি আছে আমাদের জন্য, বজ্রগুণন পদ্ধতিতে চলো বের করতে পারি এটা। তো বজ্রগুণন পদ্ধতিতে আমার মনে হয় তোমরাই বের করতে পারবা, তো তোমরা বের করে আমাকে জানাও তো এক্স এর ভুজ কত আসলো আর কোটি কত আসলো, ভুজ আর কোটি কত আসলো এটা জানো? সো একটু দ্রুত করো, কারণ আমাদের টাইম, আমি চাচ্ছি 1 ঘন্টা 15 বা 1 ঘন্টা 10 এর মধ্যে প্রত্যেকটা ক্লাস রাখতে, সুতরাং একটু দ্রুত করো তোমরা, যতক্ষণ পড়ো ততক্ষণ একটু সিরিয়াসলি পড়ো আর কি। ছেদবিন্দু কত আসছে, বজ্রগুণন করো, প্রতিস্থাপন করো, যেটা ইচ্ছা সেটা, সমস্যা নেই। সো x divided by minus 99 plus 65 is equal to y divided by 1 minus 55 into 1 divided by minus 25 plus 81. সুতরাং x divided by minus 34, y divided by 62 আর 1 divided by 56. সুতরাং x is equal to আসতেছে minus 34 by 56 আর y is equal to আসতেছে 62 by 56. সো এটাকে যদি আরেকটু কাটাকাটি করি, সো 2 দিয়ে কাটলে কি আসবে, মাইনাস 17 বাই 28 x এর মান, আর হচ্ছে y এর মান কত আসলো, y মান আসবে 31 বাই 28। তো দেখো তো তোমাদের ছেদবিন্দু এটাই আসছে না বজ্রগুণন করলে, ঠিক আছে? তো যখন আমরা x নিব এটাই আসছে, x যখন নিব সো তখন আমাদের কি হবে, এই যে মাইনাস 9 ইন্টু 11 মানে মাইনাস 99, মাইনাস 5 ইন্টু 13 মানে 65, মাইনাস 65 আর মাইনাস ইন্টু মাইনাস 65 মানে প্লাস 65, এই যে এটাই লিখলাম। সেই একইভাবে যখন তুমি মাঝখানের কলামটা নিবা, তো মাঝখানের কলাম, এই কলামটাকে যখন বাদ দিবা বজ্রগুণনের জন্য, তখন কি আসবে, 9 আর 13 আগে গুণ হবে, 9 আর 13 মানে হচ্ছে 117, সেখান থেকে বিয়োগ হবে 5 আর 11, 5 আর 11 বিয়োগ হলে 55,
117 মাইনাস 55, আর যখন 1 করবা 1 কে যখন বিয়োগ দিবা, সো 1 এর জন্য কি আসবে, এই কলাম বাদ, সো 5 ইনটু -5 মানে কত, -25, মাইনাস 9 ইনটু -9 মানে -81, মাইনাস -81 মানে +81। সুতরাং করলে আলটিমেটলি এই জিনিসটাই আসবে। ওকে, সো আমরা সব মিলে x আর y এর মান কিন্তু পেয়ে গেছি। সো এখন আমাদের ম্যাথ খুবই সহজ, দেখো এখনই অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আমি তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম না, আমার বিন্দু কত, x আর y এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ কি হবে, এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1। সো y মাইনাস y1 হচ্ছে 31/28 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1 মানে হচ্ছে x প্লাস 17/28, কারণ x মাইনাস -17/28 মানে x প্লাস 17/28। তো এখন আমার m এর মানটা আমার অজানা, বাট m এর মানের জন্য একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে এই সরলরেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। বাট এখানে একটা ঝামেলা আছে, ঢাল বলতে আমরা আসলে ঠিক কাকে জানতাম, ঢাল হচ্ছে x অক্ষ যদি এইটা হয়, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে 45 ডিগ্রি কোণ তৈরি করে তাকে হচ্ছে আমরা ঢাল বলি। ধরো ধনাত্মক দিক তো এই পাশেরটা, পজিটিভ দিকটা, এটাকে বলা হয় ধনাত্মক দিক। তো ধনাত্মক দিকের সাথে যে 45 ডিগ্রি কোণ তৈরি করে তার ঢাল কত হবে, 10, 45 হবে তার ঢাল। বাট বলা হয়েছে এক্স অক্ষের সাথে সরলরেখাটি 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে সরলরেখাটি তো এমনও হইতে পারে না, দেখো তো সে এক্স অক্ষের উল্টা পাশে 45 ডিগ্রি কোণ তৈরি করতে পারে না। তাহলে উল্টা পাশে যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে বলতো ধনাত্মক দিকের সাথে ঠিক সে কত ডিগ্রি কোণ তৈরি করলো, ধনাত্মক দিকের সাথে সে 135 ডিগ্রি কোণ তৈরি করলো না, 180 মাইনাস 45 ডিগ্রি মানে 135 ডিগ্রি কোণ তৈরি করলো সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আমরা ঢাল হিসাব করবো সবসময় ধনাত্মক দিক থেকে কোনটা হিসাব করব, ঠিক আছে। তার মানে দুই ধরনের কেস হইতে পারে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করা মানে হচ্ছে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেও 45 ডিগ্রি কোণ তৈরি করছে, অথবা সে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করছে। সো 10 135 ডিগ্রি তখন কি হবে তার ঢাল, 10 135 ডিগ্রি মানে হচ্ছে -1, ক্যালকুলেটরে দেখলেই পাবা। আর 10 45 ডিগ্রি হবে +1। তাহলে এই সরলরেখার ঢাল কত আসবে, এই সরলরেখার ঢাল ইজ ইকুয়াল টু আসবে +-1। তো এটাই হচ্ছে আমার ঢাল, যেহেতু তারা বলছে সরলরেখাটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, সুতরাং এই সরলরেখার ঢাল হবে +-1। কোন সরলরেখা যদি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে তার মানে তার ঢাল হবে +-1। কোন সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে তার ঢাল হবে শুধুমাত্র 1, কারণ ঋণাত্মক দিকটা ক্যালকুলেট করব না। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে এই এম এর জায়গায় +-1 বসায় দাও। সো এই আমার দুইটা সরলরেখা আমরা পেয়ে গেছি, আমাদের অ্যান্সার চলে আসছে। সো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আজমাইন ক্লিয়ার হইছস? হ্যাঁ ভাই মোটামুটি হয়েছে। এই তোর ফেসবুক ইয়া কোনটা, মেসেঞ্জার কোনটা চালাস তুই এখন, এই পরে যে আইডিটা খুলছো ওইটা চালাস? হ্যাঁ কি ওইটাতেই থাকে যে ক্লাবের সব নোটিফিকেশন ওটাতে আসে না, সেজন্য আর কি। ও ওইটাতে তো মেসেজ তোমাদের পাঠানো যায় না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে পাঠাচ্ছি, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা পরের ম্যাথে আসি। সো ওকে, পরের ম্যাথটা সহজ। এখানে কি বলা হয়েছে দেখি, এখানে আবার সেম দুইটা সরলরেখা দেওয়া হয়েছে 7x + 13y - 87 = 0 একটা সরলরেখা, আরেকটা সরলরেখা বলা হয়েছে 5x - 8y + 7 = 0। বলছে এই দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়। সুতরাং ছেদবিন্দু প্রথমে বের করে নিব। আচ্ছা গেল, এরপর একটা ইনফরমেশন দিচ্ছে বের করার জন্য, বলছে অক্ষদ্বয় হতে যেই সরলরেখাটা বের করতে বলছে সেই সরলরেখাটা কি হইছে, প্রথম এই দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন বলা হইছে যে ওই সরলরেখাটা অক্ষদ্বয় থেকে সমান সাংখ্যমানের অংশ ছেদ করে। মানে ব্যাপারটা কেমন হইলো, সো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানি, তারপর আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যে সরলরেখাটার কথা বলা হইছে সে আইদার এমন হবে যে এক্স অক্ষ থেকেও এ অংশ ছেদ করছে, ওয়াই অক্ষ থেকেও এ পরিমাণ অংশ ছেদ করছে, মানে সে যেই অক্ষ থেকে যে অংশ ছেদ করবে তার সংখ্যমান সেম হবে। বুঝা গেছে? সে যদি এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকেও কি পরিমাণ অংশ ছেদ করবে, এ পরিমাণ অংশই ছেদ করবে। এখন আরেকটা কেস হইতে পারে না, সেই সরলরেখাটা এমনও তো হইতে পারে উল্টা সাইডে। উল্টা সাইডে যদি হয় তখন ব্যাপারটা কেমন হবে, সে এক্স অক্ষ থেকে -a পরিমাণ অংশ ছেদ করবে, তাহলে সে ওয়াই অক্ষ থেকেও কি পরিমাণ অংশ ছেদ করবে, -a পরিমাণ অংশ ছেদ করবে। তাহলে এই হচ্ছে দুইটা কেস, এই দুইটা কেস
পসিবল এখানে। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে আচ্ছা x ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই a, তাহলে আমার সরলরেখার ইকুয়েশনটা কেমন হবে? x ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 1। y ডিভাইডেড বাই b হওয়ার কথা, বাট b এর জায়গায় এখন a বসবে, কারণ যেহেতু বলা হয়েছে যে সে x অক্ষ আর y অক্ষ থেকে সমান সাংখ্য মানের অংশ ছেদ করে, মানে x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করবে y অক্ষ থেকে যে একই পরিমাণ অংশ সে ছেদ করবে। বাট এখন যেহেতু আমি বললাম যে a কিন্তু পজিটিভ হইতে পারে, a নেগেটিভ হইতে পারে, তাই আমরা তার মাঝখানে একটা মাইনাস দিয়ে দিব। প্লাস মাইনাস দিয়ে ক্যালকুলেট করছো, আমরা মাঝখানে একটা মাইনাস দিয়ে দিলে চলবে, ঠিক আছে? সুতরাং আমরা এই পেয়ে গেলাম, আমাদের ইকুয়েশনটা পাইলাম। ইকুয়েশন হচ্ছে x ডিভাইডেড বাই a প্লাস মাইনাস y ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার ইকুয়েশন, যার মধ্যে আমি হচ্ছে a এর মানটা জানি না, a এর মান হচ্ছে আমার জন্য অজানা। তো a এর মান বের করার জন্য তারা আমাকে আবার আরেকটা ইনফরমেশন দিতে। কোন ইনফরমেশন? এই সরলরেখাটি, যেই সরলরেখাটার মান আমি বের করতে চাচ্ছি, সেই সরলরেখাটি কোন বিন্দু দিয়ে যাবে? এই যে উপরে যে দুইটা সরলরেখা দেখতেছি আমরা, এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে। সো আমাদের কাজ হচ্ছে খুব সহজ, আমরা এই উপরের দুইটা সরলরেখার ছেদবিন্দুটা বের করব। ভাইয়া হ্যাঁ বলো। ভাই এখানে x ডিভাইড বাই a এর সামনে মাইনাস আসলো না কেন? কোনটা? আচ্ছা আচ্ছা, দেখো আমি তোমার বলি, তুমি যদি প্লাস মাইনাস ক্যালকুলেট করো, প্লাস মাইনাস ক্যালকুলেট করলে তুমি আসলে যেই মানে কম্বিনেশন গুলো পাবা, সেটাকে তুমি চাইলে ভিতরে মাইনাস দিয়েও চাইলে লিখতে পারো, অথবা তুমি একবার a এর মান নেগেটিভ ধরে করবে, একবার a এর মান পজিটিভ ধরে করবা, এটা আসলে কোনো ব্যাপার না, তুমি যেটাই ধরো অঙ্কটা কারেক্ট, ঠিক আছে? বাট এটা হচ্ছে ইজিয়ার ওয়ে আর কি, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এখানে ছেদবিন্দুটা বের করি, চলো। তো ছেদবিন্দুটা আমাকে বের করে জানো তো, এই সরলরেখার জন্য ছেদবিন্দু কত হবে? x ডিভাইডেড বাই কত, y ডিভাইডেড বাই কত, আর 1 ডিভাইডেড বাই কত। সেখান থেকে x আর y এর মান বের করো, আমাদের অ্যানসার চলে আসবে। ওইখান থেকে আমরা পরে a এর মান বের করব। তো আমাকে জানাইও, হ্যাঁ, কত আসলো, x এর মান কত আসছে এটা জানাবা, আর y এর মান কত আসছে জানাবা, তো আমাদের ম্যাথ এটা শেষ হয়ে যাবে। কারো কেউ বের করতে পারছো x এর এই ছেদবিন্দু কত আসছে? নেহাল বের করতে পারছো? ভাইয়া 605/9 এটা হলো x। কত আসছে? 605/9? জি শিওর? ভাইয়া, মানে যে 87 আসছে এই জন্য হিউজ নাম্বার আসছে। তোমারটা প্রবাবলি ভুল হয়েছে, ঠিক আছে? এটা আচ্ছা, অন্য কেউ বের করতে পারছো x এর মান কত আসে? উপরের অংশ ঠিক আছে, 605 কত আসছে? 5,4। এক্স্যাক্টলি, Wait, x এর মান হবে 5, x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 4, 5,4 হবে आंसर, ঠিক আছে? তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম যে কোন বিন্দুতে সে ছেদ করে যাবে। আচ্ছা এখন আমি যেই বিন্দুটা পাইলাম, এটা আসলে বেসিক্যালি এই দুইটা সরলরেখার ছেদবিন্দু না, তার মানে এমন তো হবে যে দুইটা সরলরেখা, তো তাদের ছেদবিন্দুটা আমি পেয়ে গেলাম। ছেদবিন্দুটা কত পাইলাম? ছেদবিন্দু হয়ে গেল 5,4। আচ্ছা এই ছেদবিন্দু দিয়েই তো বেসিক্যালি আমার কাঙ্ক্ষিত সরলরেখাটা পাস করছে, তাই না? তাহলে এই ছেদবিন্দুটা, এই কাঙ্ক্ষিত সরলরেখা ইকুয়েশন কোনটা? এটা হচ্ছে ইকুয়েশন 1। তার মানে 5,4 বিন্দু যদি আমরা ইকুয়েশন 1 এর মধ্যে বসায় দেই, তাহলে ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করতে বাধ্য। ওকে, সো আমরা 5,4 টা বসায় দিব এখানে। তার মানে 5,4 যেহেতু বলছে, এটা 5,4 হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু, তার মানে 5,4 দিয়ে আমার এই তৃতীয় সরলরেখাটাও কিন্তু 5,4 দিয়েই যাবে, কারণ বলা হয়েছিল যে কি এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে সে যায়, তার মানে সেও 5,4 দিয়ে যাবে। সুতরাং আমরা 5,4 বিন্দুগামী, সুতরাং এই সরলরেখাটা কত হবে? 5,4 বিন্দুগামী হবে, 5,4 বিন্দুগামী হবে।
সো বিন্দুগামী হলে কি 5,4 বসায় দেই, তাহলে a এর মান বের হয়ে যাবে, আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে x এর জায়গায় 5 বসা 5/a প্লাস মাইনাস, y এর জায়গায় 4 বসা 4/a = 1। একবার প্লাস নাও, প্লাস নিয়ে ক্যালকুলেট করো, কি আসবে 5/a প্লাস 4/a = 1। সবাইকে a দিয়ে গুণ করো, সুতরাং 5 + 4 = a, সুতরাং a আসতেছে 9, 5 + 4 9, a এর মান হচ্ছে একবার 9। আবার যদি তুমি মাইনাস অংশ নিয়ে ক্যালকুলেট করো, মাইনাসের জন্য হিসাব করো, তাহলে কি আসবে 5/4 - 4/a, সরি 5/a - 4/a = 1। সবাইকে a দিয়ে গুণ করি, সুতরাং আসবে 5 - 4 = a, সুতরাং a আসতেছে 1। তো এটা হচ্ছে আমার a এর আরেকটা মান। সুতরাং a এর মানগুলো বসায় দিলে কি আসবে, আমাদের সরলরেখা সমীকরণটা চলে আসবে। সুতরাং a = 9 আর a = 1। একটা সরলরেখা সমীকরণ কি হবে 5/9 প্লাস 5/9 কেন, তো এবার আমার ইকুয়েশনটা কি হবে x/9 প্লাস y/9 = 1, অথবা আরেকটা কি আসবে x/1, মানে x/1 তো লেখা লাগবে না, তাহলে x প্লাস y = 1। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের দুইটা কেস। ওকে, 1 নাকি 9? হ্যাঁ X plus y equal to না না 9. না এই x প্লাস y = 9 একটা সরলরেখা সমীকরণ, আর একটা হচ্ছে x প্লাস y = 1, এই দুইটা অ্যান্সার। ঠিক আছে, মানে a এর মান আসছে হচ্ছে তোমার a এর মান আসছে 9 আর a এর মান আসছে 1। সো a এর মান 9 হ্যাঁ। বসাইলে নিচে 9 আর একটা 1 বসাইলে x প্লাস y = 1। ঠিক আছে, সো আমাদের এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম। সো তোমাদের জন্য একটা ম্যাথ দিচ্ছি, এটা 2018 সালে আসছে বিভিন্ন বোর্ডে, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, একসাথে 4টা বোর্ডে আসছে। তোমরা এখন এটা আমাকে করে জানাবা 3x + 2y - 6 = 0, আর একটা হচ্ছে 2x + 3y - 8 = 0। এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। তোমাদের জন্য এই ম্যাথটা একটু সহজ, কারণ এখানে তোমার দুইটা পসিবল কেস আসবে না, কারণ এখানে বলছে যে কি সমমানে যোগবোধক ধনাত্মক দিক থেকে অংশ ছেদ করে। তো ধনাত্মক দিক থেকে ছেদ করলে a এর মান কিন্তু প্লাস মাইনাস আসবে না, a এর মান শুধুমাত্র প্লাস আসবে। ছেদবিন্দু দিয়ে যায় এবং উভয় অক্ষকে কি করছে, উভয় অক্ষকে ধনাত্মক দিক থেকে ছেদ করে, ধনাত্মক দিক থেকে ছেদ করে। তো ধনাত্মক দিক থেকে ছেদ করলে কেমন হবে ব্যাপারটা, এমনই তো হবে। আর সমান অংশ ছেদ করে, তার মানে এক্স অক্ষকে যদি a পরিমাণ অংশ ছেদ কাট করে, y অক্ষ থেকে সে a পরিমাণ অংশই কাট করবে, এবং সেটা কিন্তু এভাবেই হবে, অন্য কোনো অ্যাঙ্গেলে তুমি করতে পারবা না। কেন পারবা না, কারণ ওরা বলে দিচ্ছে ধনাত্মক অংশ ছেদ করে উভয় অক্ষ থেকে। তারপরে অন্যভাবে যদি সরলরেখাটা কল্পনা করো, তাহলে উভয় অক্ষ থেকে আর ধনাত্মক অংশ আসবে না। সুতরাং এই ম্যাথটা তোমরা একটু করো, ছেদবিন্দু বের করো, আর উভয় এরপর ওই ছেদবিন্দুটা প্রথমে তোমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমরা বলবা যে নির্ণয় আমাদের কাঙ্ক্ষিত সরলরেখাটা হবে x/a + y/a = 1, এই আকৃতির। এখানে আর প্লাস মাইনাস দেওয়া লাগবে না, ঠিক আছে, এই আকৃতির। তো তারপরে তোমরা ছেদবিন্দু বের করবা, ছেদবিন্দুটা x আর y জায়গায় বসায় দিবা, সেখান থেকে a এর মান বের হয়ে যাবে, একটাই a এর মান আসবে, কিন্তু ওই একটা সরলরেখায় তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, সো এটার পরে আমাদের আর একটা ম্যাথ করব শুধুমাত্র লাস্ট। সো এই ম্যাথটা তোমরা দ্রুত করো, তারপর আমরা লাস্ট আরেকটা ম্যাথ করলে আমাদের শেষ। এই চ্যাপ্টারের মোটামুটি আর কোনো ইম্পর্টেন্ট কোনো ম্যাথ বাকি থাকবে না আর কি, সবগুলো ম্যাথই আমাদের করা হয়ে যাবে। এরপর আর একটা চ্যাপ্টার বাকি থাকবে, তো সেটা করানোর পরে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ গুলো নিয়ে একটু ডিসকাস করব, যত ধরনের এমসিকিউ সম্ভব একটু, তারপরে একটা এক্সাম হবে। ঠিক আছে, এবং সরলরেখা শেষ হওয়ার পরে প্রবাবলি আমি আর ওইভাবে নেক্সট কিছুদিন পড়াইতে পারবো না, কারণ আমার হয়তো বা এক্সাম শুরু হইতে পারে। ঠিক আছে, তো তোমরা এই কয়দিন একটু সিরিয়াসলি পড়লেই তোমরা পরবর্তীতে কিন্তু অনেক বন্ধ পাবে, কারণ আমার ভাইয়া যেহেতু ব্যস্ততা থাকবে আমি খুব বেশি পড়াইতে। হ্যাঁ বলো। এক্সামটা শেষ হবে কবে? এক্সাম এখনো ডেট দেয় নাই, বাট এক্সাম আমাদের অফলাইনে শুরু হয়েছে, মানে করোনার মধ্যেই এক্সাম অলরেডি 4th ইয়ার যারা আছে তাদের এক্সাম শুরু হয়ে গেছে। সো আমাদের প্রবাবলি এন্ড অফ দা জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে হয়তো বা শুরু হবে। আর আমাদের এক্সাম একটু লেংদি হয়, এখন জানি না, আমাদের ইউজুয়ালি তো আমাদের এক্সাম 2 মাস 3 মাসের হয় আর কি, টানা চলতে থাকে ফাইনাল। আর এখন করোনার কারণে কি কোনো শর্ট করবে কিনা শিডিউল, মানে আমি কিছুই জানি না, দেখা যাক। এইদিকে আমি মানে আমি ক্যাম্পাসে ফার্স্ট ইয়ারের, হ্যাঁ কি এদিকে আমরা কি ওই ক্যাম্পাসে ঢুকতে পারলাম না। ক্যাম্পাসে তো আমি প্রায় যাই, কয়দিন পর পরই যাই, বাট এক্সামের জন্য যাওয়া তো ঝামেলার ভাই। কার্জন হলে ঢুকলেই কার্জন হল ভাই বন্ধ থাকে। কার্জন হলে পরীক্ষা চলতেছে তো, আমাদের তো এক্সাম সব কার্জন হল। আমরা 16 তারিখ কার্জন হল এখন তো বন্ধ, কার্জন হল বন্ধ না হ্যাঁ তো এখন তো বন্ধই থাকবে এখন, বাট এক্সামের টাইমে খোলে আর কি।
কার্জন হলে তোমরা ভিতরে ঢুকছো কেউ? না, ভিতরে ঢুকতে পারিনি, আমরা গেছিলাম, বন্ধ ছিল। বাপরে বাপ, এক্সাম আমি যখন প্রথম মানে ফার্স্ট ভাই ইয়ার, জোস লাগে ভিতরে। আমাদের এক্সাম হয় 3 মাস ব্যাপী। মানে তুমি যে চিন্তা করো, আমি ফার্স্ট ইয়ার ফাইনাল শুরু করছি অক্টোবর থেকে শুরু করছি আমি, জানুয়ারি শেষের দিকে আমার পরীক্ষা শেষ হয়েছে, জানুয়ারি 26 বা 27 তারিখে। 3 মাস ব্যাপী পরীক্ষা হয়। আর কার্জন হলটা মনে করো এটার যে সিলিং, আমাদের এখানে যে বিল্ডিং আমি থাকি, এই বিল্ডিং এ 3টা-4টা ফ্লোর মিলেও ওটা সিলিং এর সমান হবে না, এত উঁচা। মানে সিলিং একটা ফ্লোর বাট অনেক উঁচা আর কি। ওইখানে গেলেই মানে কেমন যেন ভয় লাগে। প্রথম কয়টা পরীক্ষা তো মানে খুব ভয় ভয় দিলাম আর কি। আর সব হচ্ছে সনাতন পদ্ধতি কেমন, দোতলায় যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে নিচতলা থেকে রশি দিয়ে দিয়ে পরীক্ষার কোশ্চেন পাঠানো হয় উপরে। মানে সিস্টেম গুলো দেখলে আর কি হাসবা। তো যাই হোক, ছেদবিন্দু বের করতে পারলে জানো, ছেদবিন্দু বের করলে জানো, এবং ওই ছেদবিন্দুরা বসো, অ্যান্সারটা বললো যে সরলরেখা সমীকরণ কি আসছে। ভাইয়া করছি 14/5 কত আসছে তোমার সরলরেখা সমীকরণ? আসছে 14/5 কত আসছে? ওয়েট, 14/5। ছেদবিন্দু কত আসছে প্রথমে এটা বলো, ছেদবিন্দু x = কত আসছে? 14/5। না, a এর মান আসছে 14/5 আর x ও আচ্ছা, এ এর মান আসছে 14/5। আচ্ছা ওয়েট, সো আমি একটু চেক করি এ এর মান কি আসলে 14/5। আচ্ছা 14/5, হ্যাঁ প্রবাবলি তোমার ম্যাথটা হইছে, হ্যাঁ প্রবাবলি হইছে। তো a = যদি 14/5 কারো আসে তাহলে তার ম্যাথটা হয়ে গেছে। তো এর মান 14/5 বসাই দিলে, হ্যাঁ 14/5 হইলে হইছে। 5x + 5y = 14 দেওয়া আছে, ঠিক আছে। সো দেখো বাকিদের এরকম অ্যান্সার আসছে কিনা। সো এটা আসলে তোমাদের ম্যাথ কারেক্ট। ক্যাম্পাস খুললে তোমরা, ক্যাম্পাস আসলে আমাকে জানাইতে পারো, ক্যাম্পাসটা ঘুরে দেখাইতে পারি, হল ইনক্লুডিং হল। সো হল ঘুরানোর একটা কারণ আছে, কারণ আমি শিওর যে তোমাদের কারো যদি আমাদের ইউনিভার্সিটির হল ঘুরাতে আমি নিয়ে যাই, তো তোমরা আসলে ইউটার্ন নিয়ে বের হয়ে যাবে, এটা কনফার্ম। তোমরা ঢুকবা ইউটার্ন নিয়ে বের হয়ে যাবে, কারণ আমার সাথে প্রথমে এটা হয়েছিল। আমি ইন্টারে থাকতে প্রথমে গেছিলাম জগন্নাথ হলে, আমি ঢুকছি, ঢুকার পর আমি বের হয়ে গেছি। মানে এত বাজে অবস্থা হলের, রড টড সব দেখা যায়, পোলা পাইনি এক একটা তো কিভাবে যে থাকে, এই শুয়ে থাকে একজন, কারো গায়ে জামা কাপড় নাই, এই অবস্থা। ওই খুব বাজে অবস্থা আর কি হলে। তো ঢুকলে তুমি বের হয়ে যাবা, মানে এত গ্যাদারিং সবাই, স্পেশালি ফার্স্ট ইয়ারের পোলা পাইনদের হলে যদি ঢুকো। তো সিচুয়েশন ভালো হইলে ইনশাল্লাহ আমি নিয়ে যাবো। তো আসো আমাদের লাস্ট ম্যাথ। সো এখানে কি বলছে 3, ওকে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। 2,3, এখানে আমি কোশ্চেনটা একবার পড়ি। 2,3 বিন্দু থেকে এই হচ্ছে একটা সরলরেখা, এটা হচ্ছে 2,3 বিন্দু। বলছে এই বিন্দু থেকে, আর এই যে সরলরেখাটা তার ইকুয়েশনও দেওয়া আছে, তার ইকুয়েশনটা কি? তার ইকুয়েশন হচ্ছে 4x + 3y - 7 = 0। এটা হচ্ছে সরলরেখার ইকুয়েশন। তো 2,3 থেকে এই সরলরেখার উপর তুমি একটা লম্ব টানলা, ঠিক আছে। কোশ্চেন করছে, তো কোশ্চেন কি করছে দেখো, কোশ্চেন করছে যে এই যে যেই লম্বটা আমি টানলাম 2,3 বিন্দু থেকে, এই লম্বটা টানার কারণে এই এটা বেসিক্যালি তাকে একটা পয়েন্টে ছেদ করছে না, এই পাদবিন্দুটা, এটাকে বলা হয় পাদবিন্দু, ঠিক আছে। এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে চাওয়া হয়েছে, এই বিন্দুটার এক্স কত, এই বিন্দুটার ওয়াই কত, ঠিক আছে। এবং এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা লম্ব, এটা হচ্ছে লম্ব টানা হয়েছে, ওকে। তো এটা আসলে আমরা কিভাবে করতে পারি, বেসিক্যালি একটা জিনিস চিন্তা করো, এটা যদি আমার এবি সরলরেখা হয়, আর ধরলাম এটা হচ্ছে আমার পি কিউ সরলরেখা, তাহলে বলতো এ বি আর পি কিউ পরস্পর লম্ব অবস্থায় আছে কিনা? পরস্পর কিন্তু লম্ব অবস্থায় আছে। এখন এ বি সরলরেখার ইকুয়েশন তো আমি জানি, তাহলে আমি কি পি কিউ সরলরেখার ইকুয়েশন বের করতে পারবো না? আবার পি কিউ সরলরেখা কিন্তু 2,3 বিন্দু দিয়ে যায়, দেখো পি কিউ সরলরেখাটা 2,3 বিন্দু দিয়ে পাস করতেছে। তাহলে এখন এ বি সরলরেখার লম্ব রেখার সমীকরণটা বের করে ফেলি, তাহলে খুব সহজে, এবং সেই লম্ব রেখার সমীকরণটা 2,3 বিন্দুগামী, সেখান থেকে খুব সহজে আমি পি কিউ সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তারপরে যদি আমি পি কিউ আর এ বি সরলরেখাকে সলিউশন করি বা বজ্রগুণন পদ্ধতিতে সলভ করি, তখন আমি যে এক্স আর ওয়াই এর মানটা পাবো সেটাই বেসিক্যালি আমার এই পাদবিন্দুটা হবে না। তো আমার টার্গেট, আমি কিভাবে একটা সলভ করার চিন্তা করতেছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা বলো তো? বুঝতে পারছো সবাই কিভাবে করব? ভাইয়া আবার একটু বলেন।
সো প্রথমে দেখো আমাকে বলা হয়েছে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে। সো পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মানে 2,3 বিন্দু থেকে আমি এ বি সরলরেখার উপর একটা লম্ব টানছি। লম্বটা কি? লম্বটা হচ্ছে পি কিউ। পি কিউ লম্ব টানলাম ধরো। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। আবার আমি এ বি সরলরেখা সমীকরণও জানি। এ বি সরলরেখা সমীকরণ কত? এ বি সরলরেখা সমীকরণ হচ্ছে 4x + 3y - 7 = 0। এটা হচ্ছে এ বি সরলরেখা সমীকরণ। এখন আমি কি পিকিউ সরলরেখা সমীকরণ বের করতে পারবো? কারণ পিকিউ সরলরেখা কিন্তু এবি সরলরেখার উপর লম্ব অবস্থায় আছে। চিন্তা করো, কারণ পিকিউ হচ্ছে আমার লম্ব, তার মানে পিকিউ সরলরেখা এবি সরলরেখার উপর লম্ব অবস্থায় আছে। ওকে ওকে, আমি একটু ইয়া করি, আমার বাসায় মেহমান আসছে তো, সবাই চলে যাচ্ছে, আমি 2 মিনিট। ওকে হ্যাঁ, আসো প্রবলেমে ব্যাক করি। সো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এবি সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, আমার টার্গেট হচ্ছে পিকিউ সরলরেখার ইকুয়েশনটা বের করা। তো পিকিউ সরলরেখার ইকুয়েশন কিভাবে বের করব? পিকিউ সরলরেখা হচ্ছে এবি সরলরেখার সাথে লম্ব অবস্থায় আছে। সুতরাং কোন একটা সরলরেখার ইকুয়েশন যদি তোমার জানা থাকে, তুমি কিন্তু চাইলে সেই সরলরেখার ইকুয়েশনের সাহায্যে তুমি তার লম্ব সরলরেখার ইকুয়েশনটা বের করতে পারো। সো আমরা জাস্ট এখানে তার লম্ব সরলরেখার ইকুয়েশনটা বের করব। তারপরে যেটা করব, পিকিউ সরলরেখার এবি সরলরেখা ছেদবিন্দুটা বের করব। ছেদবিন্দু কিভাবে বের করে সেটা তো তোমরা জানো, বজ্রগুণন পদ্ধতিতে এতক্ষণ পর্যন্ত আমরা ছেদবিন্দু বের করে আসছি। সুতরাং পিকিউ সরলরেখার ইকুয়েশন যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি পিকিউ আর এবি এর ছেদবিন্দু কিন্তু বের করতে পারবে। এবং খেয়াল করে দেখবা, পিকিউ সরলরেখা আর এবি সরলরেখার ছেদবিন্দুই কিন্তু আমার কিউ বিন্দুটা, অর্থাৎ এই কিউ বিন্দুটাই আমার বের করতে বলা হয়েছে। বুঝতে পারছো? এবার সবাই বুঝতে পারছো কিনা বলো তো? জি ভাইয়া। ওকে, সো চলো আমরা প্রথম কাজ হচ্ছে এবি সরলরেখার লম্ব সরলরেখা বের করা। 4x + 3y 4x + 3y - 7 = 0। এইটার লম্ব সরলরেখার ইকুয়েশন কি হবে জানো? y এর সহগ কত? 3। 3 কে x এর সাথে লাগাও। x এর সহগ কত? 4। 4 কে y এর সাথে দাও, 4y। মাঝখানে চিহ্ন ছিল কি? প্লাস, মাঝখানে চিহ্ন দাও মাইনাস। = 3 ইনটু, এবার x এর জায়গায় কত বসাবা? x এর জায়গায় বসাবা 2, কারণ যেই লম্ব সরলরেখাটা কি আমরা কনসিডার করছি, সেই লম্ব সরলরেখাটা 2,3 বিন্দু দিয়ে যাচ্ছে। সেই লম্ব সরলরেখাটা কি 2,3 বিন্দুগামী। দেখো পি বিন্দু, পি কিউ সরলরেখা তো অবশ্যই পি বিন্দু দিয়ে যাবে, তাহলে 2,3 বিন্দু। তাহলে x এর জায়গায় 2 বসাও, আর y এর জায়গায় কত বসাবা? y এর জায়গায় 3 বসাও। সো -4 ইনটু y এর জায়গায় কত বসাবো? y এর জায়গায় হচ্ছে 3 বসাবো। ঠিক আছে, সো এই চলে আসলো আমার লম্ব সরলরেখার ইকুয়েশন। সুতরাং এটাকে সিম্পলিফাই করি, 3x - 4y = 6 - 12। সো এটাকে যদি করি, পরে 3x - 4y + 6 = 0। তো এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে কিউ বিন্দুর এদের ছেদবিন্দু বের করা। ছেদবিন্দু বের করার জন্য আমি দুইটা সরলরেখা লিখি একসাথে। 4x + 3y - 7 = 0, এটা হচ্ছে একটা সরলরেখা। আর একটা সরলরেখা হচ্ছে 3x - 4y + 6 = 0। সো এই দুইটা সরলরেখার ছেদবিন্দু এখন বের করতে পারবা কিনা, এবং সেটা বের করতে পারলেই তোমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং বজ্রগুণন পদ্ধতিতে তার ছেদবিন্দুটা বের করে ফেলবো, আর 1/সামথিং। সো একটু দ্রুত করো, অথবা আমি নিজেই করে দিই, এটা টাইম লাগে তোমাদের দেখা যায়। সো এটার ছেদবিন্দুটা কি হবে? সো 18 - 28, আর এখানে হচ্ছে -21 - 24, এখানে হচ্ছে -16 - 9। সো x ডিভাইডেড বাই -10 আর y ডিভাইডেড বাই -45 আর 1 ডিভাইডেড বাই -25। সুতরাং x = কত আসলো? x = আসলো 10/25, আর y = আসলো -45/-25। সুতরাং এটা কাটাকাটি, আর x = যদি আরেকটু সিম্পলিফাই করি 2 আর এখানে 5, তাহলে 2/5। আর y = আসলো কত? 5 আর এখানে 9, তো 9/5। সো এই হচ্ছে গিয়ে তোমার সেই কিউ বিন্দুর স্থানাঙ্ক। সো কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত? 2/5 আর একটা হচ্ছে 9/5। সো এটাই হচ্ছে আমাকে
বের করতে বলা হয়েছিল, বুঝতে পারছো? সো এটা করার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের আর কোনো ধরনের টাইপ আমার জানা মতে বাকি নাই। আমরা মোটামুটি 3.6 পর্যন্ত যারা লেকচারগুলো ঠিকমতো দেখে আসছো, আমি বিশ্বাস করি না তোমরা কোনো ম্যাথ পারবা না, এমন হওয়ার পসিবল না যদি তোমরা ঠিকমতো দেখে আসো। ফর্মুলাগুলো যদি যখন যেটা পড়াইছি সেটা যদি নোট করো, প্লাস একটু মাথায় রাখার চেষ্টা করো, এবং গ্রাফিক্যালি যদি প্রত্যেকটা ম্যাথ যেগুলো বোঝানো হয়েছে এগুলো যদি একটু চিন্তা করো, আমার মনে হয় না তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা। 3.6 পর্যন্ত আমাদের শুধুমাত্র আর একটা চ্যাপ্টারই বাকি আছে, 3.7, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট 2টা ক্লাসে হয়তো বা শেষ করবো, ঠিক আছে? সো আর কারো কোনো প্রশ্ন আছে? তো কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকো।